ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে আবার একটি ইন্টারভিউ ক্লাস নিয়ে আসা হয়েছে এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যেহেতু স্কুলের একজন শিক্ষাকর্মী, ঠিক আছে? তো সেই স্কুলের সম্পর্কে কিন্তু একটা বিদ্যালয়ে একটা কি থাকে, একটা ঐতিহ্য থাকে, সেটা সেই সাহিত্য সম্পর্কে, ঠিক আছে? তো অবশ্যই এবং তোমাদের কোনো জায়গায় আমি খামতি রাখছি না, কারণ তোমাদের বাংলা সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন এবং উত্তর করতেই পারে। সেই জন্য কিন্তু এই ক্লাসটি তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে এবং এখানে কি কি আলোচনা করা হবে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এবং বিগত ইন্টারভিউতে গ্রুপ সি এবং গ্রুপ ডির 2016 সালে কিন্তু এই আহ, বাংলা সাহিত্য থেকে কিন্তু কোশ্চেন ধরেছিল, ঠিক আছে? এবং তোমরা যদি বাংলা ডিপার্টমেন্ট হয়ে থাকো, বেঙ্গলি ডিপার্টমেন্ট বা বাংলা ডিপার্টমেন্ট হয়ে থাকো, তাহলে তো তোমাদেরকে এই ক্লাসটি তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের বাংলা থেকে তোমাদেরকে ধরবেই। এবং তোমাদের এই স্কুলে যে একজন স্কুলের যে একটা বিদ্যালয়ের যে একটা ঐতিহ্য, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের ছোট থেকে দেখে আসছে এবং জানতে খুব আমরা জানি ব্যাপারটা, ঠিক আছে? সেই জন্য কিন্তু এখান থেকে কোশ্চেন ধরতেই পারে। তো আমি তোমাদের ক্লাসে প্রতিটি ক্লাস তোমরা দেখবে, কোনো জায়গায় আমি খামতি রাখছি না। যদি আমি তোমাদের আরো ক্লাস নিয়ে আসবো এবং আমি কোনো জায়গায় খামতি রাখবো না, ঠিক আছে? তোমরা ক্লাসটা করলেই বুঝতে পারবে। এবং তোমরা যদি ক্লাস বিগত মানে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তোমরা যদি সেই ক্লাসগুলো না করে থাকো, তো তোমরা ইউটিউবে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। এবং টোটাল কিন্তু আমি 8টি টপিক নিয়ে এসেছি এবং এই 8টি টপিকে 80টি কোশ্চেন কিন্তু আজকে আলোচনা হবে, ঠিক আছে? তো আমি যদি স্পিডে করব, ঠিক আছে? যদি আমি এই ক্লাসটি স্পিডে করব, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা স্পিডে যদি আমি চলে যাই, তো ভিডিওটাকে তোমরা কি করবে, পজ করে দেবে, ঠিক আছে? পজ করে দিয়ে পড়ে নেবে। এবং পারলে তোমরা খাতায় এগুলো লিখতেও পারো, শুধু ইন্টারভিউর জন্য নয়, তোমাদের কিন্তু যে কোনো পরীক্ষার জন্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা যে আপকামিং যে কোনো এক্সাম দিবে, সেগুলোতেও কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো আসবে। ওকে? তো সেই মাথায় রেখে তোমরা এগুলো নোট করতে পারো এবং এই ভিডিওটাকে বা এই ক্লাসটিকে তোমরা গুরুত্ব হিসেবে তোমরা ক্লাসটি করো, ঠিক আছে? কবিদের উপাধি, সাহিত্যের ছদ্মনাম, এই যে 8টি বিষয়, এগুলো কিন্তু আলোচনা করা হবে। বিখ্যাত গ্রন্থ এবং রচয়িতা, অমর চরিত্রসমূহ, বাংলা সাহিত্যের প্রথম চর্যাপদ, মধ্যযুগ, রবীন্দ্র নজরুল সাহিত্য এবং আধুনিক যুগ, ঠিক আছে? তো এবার চলে যাই। দেখো, প্রথম হচ্ছে টপিক হচ্ছে কবি এবং সাহিত্যিকের উপাধি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কি নামে চিনি? বিশ্বকবি, তাই না? তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং কাজী নজরুল ইসলামকে চিনি আমরা বিদ্রোহী কবি। তাহলে বিদ্রোহী কবি নামে কে পরিচিত? কাজী নজরুল ইসলাম। জসীমউদ্দিন কি নামে পরিচিত? পল্লী কবি। তাহলে পল্লী কবি নামে পরিচিত কে? জসীমউদ্দিন। তাহলে এই যে কোশ্চেনগুলো যদি করে, অনেক অনেক স্টুডেন্টই অনেক ছাত্রছাত্রী কিন্তু এই কোশ্চেনগুলোর উত্তর পারবে না, ঠিক আছে? বিশ্বকবি সবাই জানে, বিদ্রোহী কবি রবি কাজী নজরুল ইসলাম সবাই জানে, কিন্তু পল্লী কবি সবাই মনে হয় বেশিরভাগই স্টুডেন্ট জানবে না। যেমন দয়াসাগর কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, ঠিক আছে? তো এই জন্য ক্লাসটি নিয়ে আসা হয়েছে তোমাদের ভালোর জন্য, কোথাও যেন তোমাদের খামতি না থাকে। সেই জন্য কিন্তু, যেহেতু আমি গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ ক্লাসগুলো প্রোভাইড করছি, সেই জন্য তোমাদের কোথাও খামতি আমি রাখবো না। তো রূপসী বাংলার কবি কাকে বলা হয়? রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। এবার বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। অপরাজয়ের কথাশিল্পী বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। এবার বিশেষ সাহিত্যিক বৈশিষ্ট্য কি? মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি ও গ্রামীণ জীবনের উপকার কাকে বলা হয়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বলা হয় গ্রামীণ সমাজে প্রান্তিক মানুষের জীবনচক্রের রূপকার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কি বলা হয়? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বলা হয় গ্রামীণ সমাজ ও প্রান্তিক মানুষের জীবনচিত্রের উপকার। তো তোমাদের স্কিপ যদি আমি করে দেবো, তোমার যদি মনে হয় যে আরো তোমরা ভালোভাবে পড়বে, তো ভিডিওটাকে পজ করে দেবে। 2 নাম্বার পার্টে আসলাম হচ্ছে, সেটা হচ্ছে কি বলছে এখানে? বিখ্যাত ছদ্মনাম। তো বিখ্যাত ছদ্মনাম, দেখো আমি অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে? অনেক থাকতে পারে। তো সে তো তো তোমাকে তো তুমি তো বাংলায় তুমি অনার্স করে এখানে, বা বাংলা তুমি মাস্টার তো ইন্টারভিউ দিতে যাচ্ছ না, 9 10 বা 11 12 বেঙ্গলি তুমি অনার্স বা বেঙ্গলি টিচিং এ যে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ না। তো তোমাদের সেরকম যেগুলো উপরে উপরে ইম্পর্টেন্ট, সেগুলোই তোমাদেরকে ধরবে, ঠিক আছে? এটাই আমি তোমাদেরকে বলতেছি।
তো অবশ্যই তোমরা এইগুলোই পড়বে, এগুলোর মধ্যে ধরলে ধরতে পারবে, ঠিক আছে? এত ডিপলি তোমাদেরকে ধরবে না, এটাই হচ্ছে মেন বিষয়। তো আমি কালারটা চেঞ্জ করি, ঠিক আছে? যেহেতু এর কালারটা হচ্ছে রেড, তো রেডটাকে চাচ্ছে না, গ্রিন যাবে। দেখো বিখ্যাত ছদ্মনামে আড়ালে, তাহলে ভানু সিংহ, ভানু সিংহ আমরা চিনি রবীন্দ্রনাথ ঠাকুর, আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ। ওকে। বনফুল, বনফুল কার ছদ্মনাম? বলাই চাঁদ মুখোপাধ্যায়, তাহলে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো বনফুল। সমরেশ বসু, সমরেশ বসুর ছদ্মনাম হলো কালকুট। এবং এটা তো চেনা যাচ্ছে না, ঠিক আছে এটা থাক, এটা আমি বলবো না, কারণ চিনতে পারছি না আমি ব্যাপারটা। অক্ষয় কুমার দত্ত, অক্ষয় কুমার দত্তর ছদ্মনাম হলো ভ্রমর, তাহলে ভ্রমর কার ছদ্মনাম? ভ্রমর হলো অক্ষয় কুমার দত্তের ছদ্মনাম। রাজশেখর বসু পরশুরাম, তার পরশুরাম নামে কে পরিচিত? তাহলে পরশুরাম নামে পরিচিত হলো অক্ষয় কুমার, মানে রাজশেখর বসু। রাজশেখর বসু ছিলেন বঙ্গ রচনার জন্য বিখ্যাত, ঠিক আছে? যাযাবর বা শ্রীপান্থ কার নামে, কার ছদ্মনাম? যাযাবর হলো, বারবার পরীক্ষা এসেছে, যাযাবর কার ছদ্মনাম? তো হবে বিনয় মুখোপাধ্যায়। এবং শ্রীপান্থ হচ্ছে নিখিল সরকার, তাহলে শ্রীপান্থ কার ছদ্মনাম? শ্রীপান্থ হবে নিখিল সরকারের ছদ্মনাম। যা আবার রিপিট হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে রিপিট হয়ে গেছে। নেক্সট, এবার দেখো অমর সৃষ্টি ও চরিত্র। এবার দুর্গেশ নন্দিনী, বারবার পরীক্ষা এসেছে, দুর্গেশ নন্দিনী রচয়িতাকে বা চরিত্রকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র হলো দুর্গেশ নন্দিনী। কপাল কুণ্ডলা, কপাল কুণ্ডলা আনন্দমঠ, তাহলে কি আছে? আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপাল কুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, ঠিক আছে? এগুলোর হচ্ছে নায়িকা আছে যেমন কপাল কুণ্ডলা, চরিত্র হচ্ছে মহেন্দ্র, আনন্দমঠের চরিত্র কে? মহেন্দ্র, ঠিক আছে? এগুলো তোমরা মনে রাখবে। তাহলে বঙ্কিমচন্দ্রের তিনটি উপন্যাস মনে রাখবে, দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, কপাল কুণ্ডলা এবং আনন্দমঠ। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে বিখ্যাত, সেগুলো হলো দেবদাস, শ্রীকান্ত, পথের দাবি, ঠিক আছে? নারী চরিত্র হচ্ছে পার্বতী বা পারো চন্দ্রমুখী, ঠিক আছে? শ্রীকান্ত হচ্ছে, সার্থক হচ্ছে শ্রীকান্ত। তাহলে এগুলো কিন্তু মনে রাখবে। এবার অমর সৃষ্টি ও চরিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমরা বিভূতিভূষণ পথের পাঁচালী, পথের পাঁচালী রচয়িতাকে কিন্তু বারবার পরীক্ষা এসেছে, ঠিক আছে? পথের পাঁচালী রচয়িতাকে, তাহলে পথের পাঁচালীর রচয়িতা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাহলে পথের পাঁচালীর রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং আমরা একটা সিনেমা বেরোচ্ছে, ঠিক আছে? একটা সিনেমা কিন্তু আম, সিনেমা তৈরি হয়েছে, এবং এই সিনেমার কিন্তু প্রধান যে চরিত্র, তোমরা দেখেছো কিনা, আমি কিন্তু এই মুভিটা দেখেছি। তো প্রধান চরিত্র কিন্তু ছিল অপু, অপু এবং তার দিদি দুর্গা, ঠিক আছে? তার দিদি দুর্গা কিন্তু ছিল, বুঝতে পেরেছো? এবার আরণ্যক, এবং আরণ্যক কার রচয়িতা? আরণ্যকও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই রচনা, মানে রচনা করেন, ঠিক আছে? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলো পদ্মা নদীর মাঝি। মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি কে রচনা করেন? মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? বা পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়, এইভাবে সম্পর্ক করে পড়বে। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে মেঘনাদ বধ কাব্য রচনা করেন, বীরঙ্গনা কাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? মাইকেল মধুসূদন দত্ত। এটা কিন্তু ক্লাস 9 টেনে ছিল আমাদের সময়, ঠিক আছে? বাংলা বইয়ে এটা ছিল মেঘনাদ বধ কাব্য, খুব ভালো একটা, মানে মানে পড়াটা আমার খুব ইন্টারেস্ট লেগেছিল, ঠিক আছে? তো মেঘনাদ বধ কাব্য রচনা করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বীরাঙ্গনা কাব্য মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের মাইকেল ফলক, তো দেখে নাও এখানে কি বলছে। সব থেকে প্রাচীনতম নিদর্শন, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ, ঠিক আছে? তো মনে রাখবে বাংলা সাহিত্যের সব থেকে প্রাচীনতম নিদর্শনকে চর্যাপদ। আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। এবার তারপর কি এসেছিল? প্রথম সার্থক মহাকাব্য, প্রথম সার্থক মহাকাব্য ছিল মেঘনাদ বধ কাব্য, ঠিক আছে? এবং রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক উপন্যাস হলেন দুর্গী দুর্গেশ নন্দিনী, ঠিক আছে? এটা হলো উপন্যাস, এটা হলো মহাকাব্য, এগুলো কিন্তু মনে রাখবে। প্রথম সার্থক উপন্যাস যদি বলে তাহলে হবে দুর্গেশ নন্দিনী। কার রচনা করেন, কার রচয়িতা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম মহিলা ঔপন্যাসিক, এখানে কি আছে? ঔপন্যাসিক, তাহলে কি হবে? স্বর্ণ কুমারী দেবী, ঠিক আছে? উপন্যাস আর ঔপন্যাসিক, যেহেতু মহিলা সেজন্য ঔপন্যাসিক। তো এটা রাইট অ্যান্সার কি হবে? স্বর্ণকুমার, স্বর্ণকুমারী দেবী। প্রথম আত্মজীবনী আমার জীবন, আমার জীবন রাস সুন্দরী দেবী। প্রথম মুদ্রিত সংবাদপত্র হলো
বাংলার সমাচার দর্পণ। ঠিক আছে, বাংলার প্রথম সংবাদপত্র হলো সমাচার দর্পণ ছিল। এবার প্রাচীন যুগে চর্যাপদ, চর্যাপদ কি? এটা হলো বৈদ্য সহজিয়া সাধকদের একটা সাধন সঙ্গীত। ভাষা ছিল সন্ধ্যা ভাষা। তাহলে চর্যাপদের ভাষা, ভাষা কি ছিল বা ল্যাঙ্গুয়েজ কি ছিল? তাহলে হবে কি সন্ধ্যা ভাষা, আলো আধারী ভাষাকে এটাকে বলা হয়। কবিগণ ছিলেন সিদ্ধাচার্য নামে পরিচিত, যেমন লুইপা। আবিষ্কারক কে ছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী। মধ্যযুগ, মধ্যযুগ থেকে কি এসেছে? বৈষ্ণব পদাবলী ও সাহিত্য। শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতাকে বড়ু চণ্ডীদাস। প্রধান চরিত্র ছিল শ্রীকৃষ্ণ এবং রাধা ও বড়াই। এবার চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবতের রচয়িতা হলেন বৃন্দাবন দাস। চৈতন্য ভাগবতের রচয়িতাকে বৃন্দাবন দাস। চৈতন্য চরিতামৃত রচয়িতাকে কৃষ্ণদাস কবিরাজ। ঠিক আছে, চৈতন্য চরিতামৃত রচয়িতা হলেন কৃষ্ণ দাস কবিরাজ। এবার রবীন্দ্র নজরুল সাহিত্য, রবীন্দ্র নজরুল সাহিত্য, রবীন্দ্র সম্পর্কে আমরা জানবো। দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পেয়েছেন? বারবার পরীক্ষায় এসে বা বারবার ইন্টারভিউতে জিজ্ঞাসা পড়ে। তাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা হবে 1913 সালে। গীতাঞ্জলি কাব্যের জন্য, কিসের জন্য, কোন কাব্যের জন্য কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? গীতাঞ্জলি কাব্যের জন্য কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। উপন্যাস এবং চরিত্র তোমরা মনে রাখবো। প্রথম উপন্যাস ছিলেন বউ ঠাকুরানীর হাট। গোরা হবে প্রধান চরিত্র। ঠিক আছে, তাহলে গোরা হবে প্রধান চরিত্র। ঘরে বাইরে চরিত্র হচ্ছে নিখিলেশ, বিমলা এবং সন্দীপ। শেষের কবিতা চরিত্র হলো অমিত এবং লাবণ্য। তাহলে এই যে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় গোরা চরিত্রের আহ, কাকে, মানে গোরা চরিত্রটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে, কার উপন্যাস থেকে? তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আহ ঘরে বাইরে কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং তোমাদের ইন্টারভিউতেও জিজ্ঞাসা করতে পারে। বিখ্যাত নাটক ছিলেন ডাকঘর। তাহলে রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক কি? ডাকঘর। এবার কাজী নজরুল, ঠিক আছে, বিদ্রোহী কবি। আমরা কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি নামে পরিচিত। এবং প্রথম কাব্য কবিতা কি কি লিখেছিলেন? অগ্নিবীণা, সঞ্চিতা, বিদ্রোহী। ঠিক আছে, উপন্যাস হচ্ছে বাঁধনহারা। কাজী নজরুলের উপন্যাস কি? বাঁধনহারা। সাংবাদিকতা হচ্ছে সম্পাদিত বিখ্যাত পত্রিকা ধূমকেতু। ঠিক আছে, ধূমকেতু পত্রিকা কিন্তু কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আধুনিক বাংলা সাহিত্য, আধুনিক বাংলা সাহিত্য সম্পর্কে আমরা জানবো। জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। কবিতা বনলতা সেন। তাহলে বনলতা সেন কবিতার নাম, এবং এই কবিতার কবিকে জীবনানন্দ দাশ। কাব্যগ্রন্থ রচনা করেছিলেন জীবনানন্দ দাশ। সেগুলো কি? রূপসী বাংলা, রূপসী বাংলা, বাংলার প্রকৃতি ও সৌন্দর্য। আমরা এগুলো এগুলো কিন্তু আমরা পড়েছি, তাই না? তাহলে আধুনিক বাংলার সময়, মানে যখন মডার্ন, মানে মানে আধুনিক, মানে সেগুলো প্রাচীন থেকে মিডিল থেকে আধুনিক আসে না, সেরকমই হলো। আধুনিক বাংলাতে কিন্তু আমরা জীবনানন্দ দাশকে পেয়েছিলাম, মানিক বন্দ্যোপাধ্যায়কেও পেয়েছিলাম। মানিক বন্দ্যোপাধ্যায় রচয়িতা ছিলেন পুতুল নাচের ইতিকথা। তাহলে পুতুল নাচের ইতিকথার রচয়িতা কে? পুতুল নাচের ইতিকথা হলো মানিক বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে হাসুলি বাঁকের উপকথা। তাহলে হাসুলি বাঁকের উপকথাকে রচয়িতা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং অদ্বৈত মল্ল বর্মণের রচয়িতা হলো তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম, এর রচয়িতাকে অদ্বৈত মল্ল বর্মণ, অদ্বৈত মল্ল বর্মণ। এবার আচ্ছা, এখানে তোমার এখানে দেখতে পারো মক টেস্ট, এইভাবে তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। ভ্রমর কাজ ছদ্মনাম। অপর দিদির নাম কি? অপর দিদির নাম দুর্গা। ঠিক আছে, ভ্রমর হলো অক্ষয় কুমার দত্তের ছদ্মনাম। চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা, আমরা একটু আগে জানলাম। কালকুট কার ছদ্মনাম? কালকুট সমরেশ বসুর ছদ্মনাম। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। ঠিক আছে, দুর্গেশ নন্দিনী। তো অবশ্যই তোমাদের এই ক্লাসটি কিন্তু আমি একটু স্পিডে করালাম, এবং স্পিড বলতে কি, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখলে তোমরা কিন্তু এই ক্লাসটি বুঝতে পারবে। এবং তোমরা যদি কোথাও অসুবিধা হয় ক্লাসটিকে আবার রিপিট দেখবে। এবং তোমাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তোমাদের রেজাল্ট কিন্তু শীঘ্রই আসতেছে। ঠিক আছে, পুজোর আগে কিন্তু তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা আছে। তো অবশ্যই তোমরা ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নাও। আমাদের আরো ক্লাসগুলো দেওয়া হয়েছে, সেই ক্লাসগুলো বারবার দেখো।
এবং বারবার দেখলে তোমাদের কিন্তু ইন্টারভিউ সম্পর্কে বিভিন্ন নলেজ তোমরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তোমরা যদি একবার না দেখবে না, তা একটা উদ্দেশ্য হচ্ছে আমি বলবো তোমাদেরকে, ফ্রি অ্যাডভাইস দিব যে তোমরা কি করবে, তোমাদের আমি যে প্লেলিস্টটা বানাচ্ছি তুমি একবার দেখলে তারপর আরেকবার রিপিট করো, ঠিক আছে? তোমরা মিনিমাম দুবার রিপিট করো, ঠিক আছে? দুবার দেখো ক্লাসগুলোকে, তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে তোমাদের যদি কোশ্চেন করে সেই কোশ্চেনগুলো তোমরা কিভাবে অ্যান্সার দেবে, ঠিক আছে? অবশ্যই তোমরা ক্লাসটিকে কি করবে, অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ক্লাস পেতে, এবং কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, তোমার যারা বন্ধু আছে তোমাদের সাথে প্রিপারেশন নিচ্ছে চাকরি পরীক্ষার জন্য, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডিতে খুব ভালো একটা স্কোর আছে। তো অবশ্যই তোমার বন্ধুকে তোমরা হেল্প করতে পারো ভিডিওটিকে শেয়ার করে। তো অবশ্যই আর এই ক্লাসের লিঙ্ক মানে পিডিএফ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, সাবস্ক্রাইব তো করবে মানে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। তো স্টে কানেক্টেড, কিপ লার্নিং। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবে, সুস্থ থাকবে।